প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সারাটি অনুষ্ঠানের সঞ্চালনে আমি আছি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই আমাদের রেগুলার। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, খুব ধন্যবাদ। ভালো লাগে আপনার সংবাদ বিশ্লেষণগুলো। অনুষ্ঠানটি যথারীতি আজকেও পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর অনেক পাবলিকেশন বাংলা বাজার ঢাকা একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। অনেক পাবলিকেশন 2/38/2 খ বাংলা বাজার, তাজমহল মার্কেট, বাংলা বাজার ঢাকা এর স্বত্বাধিকারী মহতাবউদ্দিন মিলন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা শুরুতেই অনেক পাবলিকেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পড়া শুরু করব। হাতে দিচ্ছি আজকে যথারীতি 3টি পত্রিকা এসছে সেল টিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা, মানব জমিন, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং দৈনিক জনতা বার্তা। 3টি পত্রিকারই আমরা শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনব। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা পড়ার আগে 3 তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 14 জুলাই 2026, 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28 মহররম 1448 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শোনাচ্ছি, বিমান C&F এজেন্টদের ঠেলাঠেলি, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শত কোটি টাকার আমদানি পণ্য। বরিশালে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি বৃক্ষরোপণ কর্মসূচিতে ছবি সহ দেখা যাচ্ছে। বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। ডান পাশে বড় করে খেলার খবর, এমবাপ্পে ইয়ামাল মুখোমুখি। নামগুলো একটু বিদেশি নাম তো। মুখোমুখি, ফাইনালের টিকিট কার হাতে? মতিউর রহমান চৌধুরী বিশ্বকাপের আসর থেকে লিখেছেন। এই ছিল মানব জমিনের ট্যাবলেট পত্রিকা। খবর কমে থাকে, শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ে অতিথির কাছে আসবো। টানা বৃষ্টিতে বাড়লো সবজির দাম, আবারও সবজিতে হাহাকার। সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একমত IMF। অর্থনৈতিক রিপোর্টার অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ বলেছেন। সিলেটে 22 দিন পর দায়িত্ব নিলেন নতুন ডিসি। সরওয়ার আলম সারার পর থেকে নানা নাটকীয়তা, মাঝখানে পোস্টিং পেয়েছিলেন মোহাম্মদ রেজা হাসান, তারপরে উনিও যোগদান করতে পারেননি। তারপরে ভারপ্রাপ্ত ছিল, অবশেষে 22 দিনের মাথায় সিলেটের নতুন ডিসি আসলেন এবং সুনামগঞ্জের তার জন্মস্থান। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তার গতিশীল নেতৃত্বে সিলেট এগিয়ে যাবে এই প্রত্যাশাও করছি। বন্যা কবলিত এলাকায় 54 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষ। বৃষ্টি দুর্ভোগ মাথায় নিয়ে কেন্দ্রে HSC পরীক্ষার্থী। অনেক আমরা ভিডিওয় দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে, পানির মধ্যে, এই অবস্থায় পরীক্ষা দিচ্ছে। এমনকি শিক্ষামন্ত্রীকে কিছু গালাগালিও করছে কিছু কিছু স্টুডেন্ট। এই অবস্থায় কেমন করে পরীক্ষা দেবে তারা? আরো খবর, চট্টগ্রামে চাঁদা না দেওয়া সশস্ত্র হামলা, ভাঙচুর। লেবার রুম নিয়ে গরজ নেই ক্লিনিক হাসপাতালের। যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। বিভিন্নমুখী খবর, তবে বন্যার খবরটা একটু বড় করে আসছে। বিশেষ করে বৃষ্টি দুর্ভোগ মাথায় নিয়ে কেন্দ্রে HSC পরীক্ষার্থীদের একটি চিত্র এখানে ফুটে উঠেছে। তবে এখানে পড়ার ছবি নয়, ভাসমান অবস্থায় রাস্তার উপরে স্টুডেন্টেরা। এটা নিয়েই শুরু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মূলত বন্যা তো হবে, বন্যার সময় বন্যা হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বন্যাটা কতটুকু প্রাকৃতিক দুর্যোগ আর কতটুকু মানব সৃষ্ট, এটি হচ্ছে প্রশ্নের বিষয়। এর কারণ হচ্ছে আপনি দেখেন, সমস্যা কোনোটাই সমাধানযোগ্য না, সমাধান মনে হয় কেউ করতেই চাচ্ছি না আমরা, বরঞ্চ সমস্যা দিয়ে রেখে যত বেশি কিছু করা যায়। বন্যার সময় ত্রাণ দেওয়া হবে, ছবি আসবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানুষ কি কষ্টের মধ্যে আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে বলে মনে হয়। সত্যিকার কথা, আপনার এই কথাটা যদি হয়, এটা অত্যন্ত অমানবিক চিন্তা। না, অমানবিক তো নিঃসন্দেহে। কারণ হচ্ছে আপনি দেখেন, ঢাকা শহরে বৃষ্টি পানি হলেই ঢাকা তলিয়ে যায়, চট্টগ্রাম সহ বৃষ্টি পানি হলেও তলিয়ে যায়। হ্যাঁ, ঢাকায় ড্রেনেজ সিস্টেমের জন্য তলিয়ে যায়, চট্টগ্রামে তলিয়ে যায়,
আপনার নদী নালার সুইচ গেট যেগুলা করা হয়েছে এগুলা সাইন্টিফিক্যালি করা হয় না, সেজন্য আজকে দেখেন আপনি আমি সবাই এই সিলেটের সাক্ষী। প্রায় ধরেন সিলেটে আমার বয়স হচ্ছে প্রায় 44 বছর 45 বছর সিলেটে বয়স হয়ে গেছে, সিলেট শহরেই। এই আগের যে বন্যা সময় যে বন্যা যেগুলা রাস্তাঘাট বন্যায় ডুবে যেত, বন্যা কবলিত এলাকা ছিল, হ্যাঁ, রাস্তাঘাটে সাবমার্জ হতো, পানিগুলা জমে যেত, এর থেকে এখন আরো বেশি বেড়ে গেছে। আরো বেশি হয়েছে। হ্যাঁ, আরো বেশি হয়ে গেছে, কারণ বন্যা হলেই দেখা যায় রাস্তা পানিতে ডুবে যায়। ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি সমস্যা বাড়ছে। ঢাকায় কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আলটিমেটলি সমস্যা বাড়ছে। চট্টগ্রামে সুইচ গেট টুইচ গেট করে অনেক কিছু করা হয়েছে, আলটিমেটলি সমস্যা বাড়ছে। তো বন্যাগুলো আমরা আসলে কি বন্যা দিয়েই আমি ব্যবসা করতে চাচ্ছি, বন্যা দিয়ে রেখে আমার পকেট বোয়াতে চাচ্ছি? কারণ দেখা যায় ফকিররা দেখবেন নিজে যদি হাতে একটা ফুলা হয়, এই ফুলাটা দেখিয়ে দেখিয়ে ভিক্ষা করে, যেখানে আরেকটু কালারফুল করে মানুষ, হ্যাঁ, কালারফুল করে দেখিয়ে দেখিয়ে ভিক্ষা করে। তা আমাদের স্টাইলটা কি, আমরা আমাদের মাইন্ডসেটটা কোথায়, এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার। না হলে হল্যান্ড আপনার অর্ধেক পানি নিচে, সাগরের নিচে, সেই হল্যান্ডটা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নেদারল্যান্ডে কোথাও বলছি, তাদের বাড়ি ঘরে পানি ঢুকে না। হ্যাঁ, পানি ঢুকে না। ম্যানেজমেন্টটা এমন জিনিস। আজকে দেখেন এই অবস্থার মধ্যেই পরীক্ষা এটা স্থগিত করলে কি হয়, সারা দুনিয়ার যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন অবশ্যই সবকিছু স্থগিত করা হয়, স্থগিত করে 2 দিন পরে না হয়। এই যে অবস্থাটা তৈরি করা হলো, এর জন্য শিক্ষা মন্ত্রণালয় নিঃসন্দেহে দায়ী। হ্যাঁ, নিঃসন্দেহে দায়ী। এগুলো সমাধান তো করা যেত। এটা তো সমাধান হচ্ছে আপনি বলবে না হয়ে যাবে, কিন্তু এই বলবে না হয়ে যাবে এই জিনিসটাই হচ্ছে না। পরীক্ষাটা কি এত প্রয়োজনীয়? শিক্ষা দরকার না পরীক্ষা দরকার? হ্যাঁ, এই জিনিসটাই আমাদের চিন্তা করা উচিত। সারা বিশ্বে মিলন ভাই, ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম সারা বিশ্বে হাইয়েস্ট পজিশনে আছে। তাদের স্টাইলটা হচ্ছে স্টাডি, নো মোর এক্সাম। হ্যাঁ, মন্টিসরি মেথড বলছে কোনো পরীক্ষা দরকার নাই। হ্যাঁ, পরীক্ষা অটোমেটিক কন্টিনিউয়াস প্রসেসে হবে, ছাত্রদের অবজারভেশন করবে, শিক্ষক মার্কস দেবে। পরীক্ষার হলে বসে ম্যানিপুলেটেড পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, স্কুল কলেজে ক্লাস পাস করা হয়, এটা কি পরীক্ষা নিয়ে হয় না? হ্যাঁ, আপনার এসএসসি পরীক্ষার এত দরকার পড়লো, এই সময় নিতেই হবে, এটা এত এসেন্সিয়াল। মানুষের উপর দুর্গতির কোনো শেষ নাই, নৌকা বুটে করে বিজে বিজে কি পরীক্ষার হলে গেছে, সাময়িক স্থগিত এই জিনিসটা তো দেখা যেত, এই জিনিসটা সমস্যার সমাধান করা যেত। তারপর আসেন, সিলেটে 22 দিন পর দায়িত্ব নিলেন নতুন ডিসি মামুন। হ্যাঁ, মানে এখন গতিশীল নেতৃত্ব কেমনে আসবে, যেখানে গতিহীনতা থেকে ডিসি মামুনের দায়িত্ব নেওয়া 22 দিন পরে কেন? প্রথম হচ্ছে সারোয়ার সাহেব কি সমস্যা করেছিল, সারোয়ার সাহেবকে বলা হলো যে আমাদের মাননীয় মন্ত্রী বললেন যে উনি আমাদের চুপ করে দিয়েছেন। হ্যাঁ, উনি হচ্ছেন হুইসেল ব্লোয়ার, এরকম উপাধি দেওয়ার পরেও সারোয়ার সাহেবের বাদ নাই। তার মানে হচ্ছে আপনি সত্য বললে আপনার বাদ নাই, আপনাকে ট্রান্সফার হয়ে যেতে হবে। তা হলো, হ্যাঁ, আপনাদের পছন্দ হয় না, বদলি করেছেন, বদলি আপনাদের সিস্টেম, ঠিক আছে করেন। এরপরে ওই দিনই তো নতুন ডিসি আসার কথা। প্রশাসন যদি গতিশীল হতো, তাহলে আপনি যদি সেন্ট্রাল প্রশাসনের গতি না থাকে, তাহলে এই রূপটা গতি কেমনে সঞ্চয় করবে? একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু দায়িত্ব দেওয়ার পরে 3 দিনের মাথায় যে নতুন ডিসি আসার কথা, মাঝপথে আসে উনি। না, দায়িত্ব দেওয়া হবে কেন না? এই আপনার সিস্টেমটা এরকম থাকবে, একজন যাবে আরেকজনের কাছে দায়িত্ব দিয়ে যাবে, এই সিস্টেমে আসবে। কিন্তু এরপরে দেখা গেল আরেকজন আসতেছে, রাস্তা থেকে তাকে সরিয়ে নেওয়া হলো। মানে মিসম্যানেজমেন্ট কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা বাংলাদেশ না হলে আর বোঝা যাবে না। অর্থমন্ত্রী বলেছেন আইএমএফ এর সাথে একমত, কিন্তু আমরা তো জানি আইএমএফ এর সাথে একমত হয় নাই, কিন্তু অর্থমন্ত্রী এটা কতটুকু সত্য বললেন আমরা জানি না। কারণ হচ্ছে এটা সঠিক কিনা আমরা জানি না। কারণ হচ্ছে আমরা জানি আইএমএফ এর সাথে একটা দূরত্ব চলছে, এজন্য বাজেটে সহায়তার জন্য কোনো ঋণ দেয় নাই আইএমএফ, এবং আমাদের যে ঋণগুলো দেওয়ার কথা ছিল সেগুলোই বন্ধ করে রেখেছে, ডিসবার্স হচ্ছে না। তাহলে একমত কেমনে হলো? আশা করি একমত যদি হয়ে থাকে, তাহলে আমাদের যেগুলা চ্যানেলের যে ঋণগুলো আছে, হ্যাঁ, হাসিনা আমলে যে ঋণগুলা প্রপোজাল দেওয়া হয়েছিল, মানে এগ্রিমেন্ট হয়েছিল, সেই ঋণগুলা ছাড় দেবে, এটা আশা করি আমি। আরেকটি দুর্ভাগ্যজনক খবর আমাদের, যে চাঁদাবাজি কমছে না। একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে এখন দেখেন মিলন ভাই, আপনি বিনিয়োগ চাচ্ছেন, দেশি বিদেশি বিনিয়োগ চাচ্ছেন, এই নিউজটা সারা বিশ্বের মানুষ দেখছে না?
ইন্টারনেট সেবা করতে কে এই দেশে বিনিয়োগ করতে যাবে? বিদেশি বিনিয়োগের কথা বাদ দেন, আমার যদি সুযোগ থাকে আমি নেপাল গিয়ে ইনভেস্ট করবো, আমার যদি সুযোগ থাকে আমি থাইল্যান্ড গিয়ে ইনভেস্ট করবো। আমি আপনাকে বলেছিলাম হয়তো যে থাইল্যান্ডের এক ভদ্রলোক, ইন্ডিয়ান ভদ্রলোক, দেখা হলো ইন্ডিয়ান ওই ভদ্রলোকের সাথে থাইল্যান্ডে। সে বললো, দাদা দেশে যাবেন না? কেন দাদা? আজকে 20 বছর থেকে থাইল্যান্ড আছি, কেউ আমাকে একটু শব্দ জিজ্ঞেস করে না। হ্যাঁ, আমি বেআইনি কোনো কিছু করি না, আমাকে কিছু করে না। আপনার দেশে গেলে বা আমার দেশে গেলে আমার তো কত ধরনের সমস্যা, হ্যাজার্ডের সম্মুখীন হতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থার জন্য তো দেশি বিনিয়োগ বিদেশে চলে যাচ্ছে। এই যে আমাদের একটা লোক মানে বিশাল অঙ্কের বিনিয়োগ করলো ইয়েতে, ভারতে, হ্যাঁ, বিশাল অঙ্কের বিনিয়োগ, বিদেশে পড়াশোনা করে বিশাল অঙ্কের বিনিয়োগ করলো ভারতে, বাংলাদেশে বিনিয়োগ করলো না। এর কারণটা হচ্ছে এই অবস্থাটা। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না করা হয়, আমি বারবার বলতেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেডিকেটেড হতে হবে, তার মন্ত্রণালয় নিয়ে তাকে কাজ করতে হবে। যদি উনি তার মন্ত্রণালয় নিয়ে কাজ করলে ভালো কাজ করতে পারবে। কেন উনি বুঝতে পারছে না যে তার অন্যদিকে আসলে দুনিয়াটা হচ্ছে স্পেশালাইজেশন জমানা। দুনিয়া এখন জেনারেল মানুষ, আপনার অসুখ হলে আপনি যাবেন স্পেশালাইজ ডাক্তারের কাছে, আপনি জেনারেল চিকিৎসকের কাছে যাবেন না। এটা হচ্ছে সিস্টেম। আপনি স্পেশালাইজ হন, আপনার ডিপার্টমেন্ট যেটা আছে, যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব আপনি পালন করেন। মানে বিরোধী দলকে ঠেঙ্গানোর জন্য আপনার দায়িত্ব না, সেটা আপনার দায়িত্ব না। হাসপাতালের বেহাল দশার আর একটি চিত্র লেবার রুম নিয়ে এখন লেবার রুম, হাসপাতাল তো মূলত হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য লেবার রুমের দরকার। এই লেবার রুম দিয়ে গরজ যদি হাসপাতালে না থাকে, এই হাসপাতাল ক্লিনিকগুলো কি দরকার আছে? হ্যাঁ, এই গরজ যদি না থাকে তাহলে কি দরকার আছে? প্রথম পৃষ্ঠা আমরা চলে আসছি। প্রথম পৃষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাচ্ছেন, এটা ভালো জিনিস কাটাচ্ছেন, কিন্তু আসলে যেটা আমরা দেখেছি প্রফেসর ইউনূস স্যার দেশে ঢাকার বাইরে যাননি, কিন্তু উনি কাজ করেছেন। হ্যাঁ, একটা দিনও ছুটি নেন নাই। বিমান সিএনএফ এজেন্টের টেলাটুলিতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 100 কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতিটা কার হলো? দেশের ক্ষতি। হ্যাঁ, এই ক্ষতিটা কার হলো? সিএনএফ এজেন্টের টেলাটুলি কেন হবে? এই জিনিসগুলা আমরা তো ন্যূনতম ম্যানেজমেন্ট দেখাতে পারছি না। আমরা শুধু বড় বড় মেগা প্রজেক্ট বাড়াচ্ছি, যেটা আমি চালাচ্ছি সেটা এফিসিয়েন্টলি আমি করার চিন্তা করছি না। এফিসিয়েন্টলি না করা পর্যন্ত আপনার তো কোনো লাভ হচ্ছে না। যত আপনি যদি মিলন ভাই একটা ব্যবসা শুরু করেন, ব্যবসায় লোকসান হয়, আরেকটা ব্যবসা শুরু করেন, আরেকটা ব্যবসায় লোকসান হয়, আরেকটা ব্যবসা শুরু করেন, আরেকটা ব্যবসায় লোকসান হয়, আপনি ম্যানেজমেন্ট ঠিক করতে পারছেন না। আপনি যদি 20টা ব্যবসা শুরু করেন, 20টার লোকসানে আপনাকে গাতে নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে। আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা শুধু মেগা প্রজেক্টের চিন্তা করি, কিন্তু যেগুলো আছে আমাদের সেগুলো ভালো ম্যানেজমেন্টের চিন্তা করি না। এটা হবে না কেন? সারা বিশ্ব এখন ফুটবল হচ্ছে একটা বিশাল ইন্ডাস্ট্রি। ফুটবলের জন্য দেখেন, ফুটবলের মাঠ, ফুটবলের ম্যানেজমেন্ট, সব কিছুতে ইকোনমি জড়িত। ফুটবলের জন্য যে জার্সি হচ্ছে, ফুটবলের জন্য যে বুট হচ্ছে, ফুটবলের জন্য যে ধরনের প্রচার প্রচারণা, মিডিয়া সব কিছু মিলে একটা বিশাল অর্থনৈতিক কর্মযোগ্য। এই অর্থনৈতিক কর্মযোগ্যটা সারা বিশ্বকে চালিয়ে যাচ্ছে। এই মানুষের যে ফুটবল স্পিড, এই স্পিডকে কেন্দ্র করে বিশাল যে ব্যবসা করা যায়, তার উদাহরণ হচ্ছে বিশ্বকাপ। হ্যাঁ, তো আমরা এগুলো চিন্তা করি না, আমরা চিন্তা করি শুধুমাত্র লুজিং কনসার্ন নিয়ে। মতিউর রহমান চৌধুরী মাঝে মাঝে এই খেলার খবর নিয়ে উনি বলে থাকেন এবং ওনার কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত আমরা দেখি আর কি। উনি বলেছেন যে ফাইনালের টিকিট কার হাতে, একটা প্রশ্ন দিয়ে রেখেছেন আর কি। খেলা তো খেলাই, এখন তো মানে আপনার এআই বলেছে স্পেন এবং ফ্রান্সের সম্ভাবনা বেশি। বাংলাদেশের মানুষ উত্তাল হচ্ছে আর্জেন্টিনার জন্য, উত্তাল। এখন বাংলাদেশে আর্জেন্টিনা খেলা হলে এইটা আর্জেন্টিনা না বাংলাদেশ এটাই বুঝতে পারে না। আর্জেন্টিনা এত উন্মাদনা নেই, বাংলাদেশে যে পরিমাণ উন্মাদনা হয়, বাংলাদেশ যেন জয়ী হয়, তার মানে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় কমে আসছে, এখন দুটি পত্রিকা পড়া বাকি আছে। আমি স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি, দৈনিক জালালাবাদ। 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে, 48 ঘন্টায় বন্যা অবনতির সংখ্যা। 7 জেলায় বন্যা, নিহত 54, ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষ। বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট। স্থানীয় সরকার নির্বাচনে তোড়জোড়, সরকারকে আনুষ্ঠানিক চিঠি ইসি। মৌসুমী বায়ু আরো সক্রিয়, ভারী বৃষ্টির সতর্কতা। সেমিতে দুই সেরার লড়াই। সুনামগঞ্জে আফাল তাণ্ডবে আতঙ্কে হাওরবাসী। জলবদ্ধতা নিরসনে উন্নয়ন প্রকল্প চলমান, সিসি প্রশাসক।
সিলেটে হামে মৃত্যু বেড়ে 93। মার্কিন হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্য গোলাবর্ষণ আন্তর্জাতিক খবর, যে কোনো মূল্যে হরমুজ রক্ষার বার্তা ইরানের। ডিসির দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন, যেটা আমরা আগেও আলোচনা করেছি। নজিরবিহীন তাপপ্রবাহ, যুক্তরাজ্যে 2700, ইউরোপে 10 জনের মৃত্যু। একদিকে বন্যা 10,000 হচ্ছে, অন্যদিকে দেখেন আবার 10,000 মৃত্যু। অন্যদিকে গরমে উত্তাপে এবং কি এমনকি তাপপ্রবাহ, দাবাধ ইত্যাদি পড়ে যাচ্ছে কয়েকটা দেশ। হিট স্ট্রোক হচ্ছে। এই হচ্ছে প্রকৃতির যে নিয়ম, এক জায়গায় এক এক রকম। সব মিলে অনেক খবর জালালাবাদ পত্রিকা। শেষ পৃষ্ঠাটা পড়ে শুনে। জালালাবাদের শেষ পৃষ্ঠায় আপোষ মীমাংসায় দেশের দ্বিতীয় সুনামগঞ্জ। এটা একটা ভালো একটা খবর। খুব ভালো সংবাদ। যুক্তরাজ্য ইরান নতুন সংঘাতে, তেলের দাম বৃদ্ধি। জমির মূল্য পরিশোধের দাবিতে জকিগঞ্জ গ্যাস ফিল্ডে তালা। মাদক মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান। তুরস্কে নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, শতাধিক চিকিৎসক বরখাস্ত। জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। কমলগঞ্জে বন্যার্তদের বিমান বাহিনীর ত্রাণ বিতরণ। এসএমপির অভিযানে 32 ঘন্টায় আটক 36। বেসরকারি বিমান খাতে রেকর্ড, 21টি বোয়িং আনছে ইউএস বাংলা। বিভিন্ন মুখে খবর দিয়েই আমরা বন্যার খবরগুলো নিয়ে বেশি আসছে এখানে আমাদের পত্রিকায়। তার সাথে একটি সুখবর আমরা যেটা শুনলাম আর কি, যে সুনামগঞ্জের, সিলেটের অন্যতম আরেকটি জেলা, সিলেট বিভাগের আপোষ মীমাংসা দেশের দ্বিতীয় সুনামগঞ্জ, একটি ভালো রেকর্ড। এটার উপর একটু, এটা আসলে চমৎকার একটা বিষয়, কারণ মামলা যখন মামলা উঠে তখন একটা আপোষ মীমাংসার সুযোগ থাকে। এই আপোষ মীমাংসার সুযোগটা অনেকে গ্রহণ করে না। হ্যাঁ, তো সুনামগঞ্জ এই দিক দিয়ে এগিয়ে আছে, দ্বিতীয় স্থানে আছে। আমরা আশা করব প্রথম স্থান অধিকারের জন্য কম্পিটিশন করবে এবং আলটিমেটলি সিলেটও বা অন্যান্য এলাকাও এগুলাতে এগিয়ে যাবে। কারণ একটা মামলা দেখেন একটা জেনারেশন নষ্ট করে দেয়। এমন এক একটা মামলা, আমার একটা মামলা চলতেছে 30 বছর থেকে, একটা জমি সংক্রান্ত মামলা। একটা জেনারেশন আমার কি পরিমাণ এফোর্টস দিতে হচ্ছে প্রতি মামলা তারিখে গিয়ে তুলতে। এরকম প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় একটা মামলা হলে একটা ফ্যামিলি, একটা জেনারেশন শেষ। বিয়ানীবাজারে একজন বিশিষ্ট লোক ছিল, আমরা বসনাদি বলতাম। বসনাদি একবার বলছিল যে গসরা একটা এলাকা, গসরা নিয়ে যে মামলাটা, এই মামলাটা আমার জমানায় তো শেষ হবে না, আমার ছেলের জমানায় শেষ হবে না, আমার নাতির জমানায় শেষ হবে কিনা। দেওয়ানি মামলার আগে থেকে একটা জিনিস, এই বিষয়গুলো হচ্ছে এগুলো বিশেষ করে এলাকায় মারামারি, হ্যাঁ, এগুলো ক্রিমিনাল যদি জিয়ে থাকে তাহলে কিন্তু একটা মার্ডার আরেকটা মার্ডার, ক্রিমিনাল কেস। এবং এগুলা যে সমস্যাটা, এই যে আইনের একটা সিস্টেম আছে, এই সিস্টেমে যে আপনার আপোষ মীমাংসার সুযোগ আছে, এই সুযোগটাকে এনকারেজ করা দরকার, সবাইকে এনকারেজ করে যাতে এই সুযোগের দিকে চলে যায়। আমরা প্রথম চললে ফ্যামিলি গুলা রক্ষা পাবে। এখানে আরেকটা নিউজ ছিল মিলন ভাই, সেটা হচ্ছে বেসরকারি বিমান খাতে রেকর্ড, 21টি বোয়িং আনছে ইউএস বাংলা। আমাদের দেশে বেসরকারি বিমানগুলো, অনেকগুলো বিমান জেএমডি টেমডি অনেকগুলো চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে ভালো ম্যানেজমেন্টের অভাবে কোনটাই সাকসেসফুল হয় নাই। বিশাল অঙ্কের রিইনভেস্ট বাদ দিয়েছে। ইউএস বাংলা এই দিক দিয়ে একটু ব্যতিক্রম। ইউএস বাংলার আমি যতটুকু জানি ফান্ডিংটা হচ্ছে ব্যক্তি মালিকানায়, ফান্ডিং হচ্ছে, খুব বেশি ব্যাংক লোন নেই। এবং আপনি বিমান পরিবহনের মধ্যে সব মানুষ কিন্তু ডিপেন্ড করে ইউএস বাংলার উপর, কারণ বাংলাদেশ বিমানের টাইমিং ঠিক নেই, কখনো আসবে কখনো আসবে না, কখনো ক্যান্সেল হবে। ইউএস বাংলার টাইমিংটা ঠিক থাকে। এবং এই যে 21টি বোয়িং আছে, সারা বিশ্বেরই উন্নতিটা হচ্ছে প্রাইভেট হ্যান্ডে হতে হয়, সরকারি হ্যান্ডে কোনো কিছু পরিচালনা করা যায় না, উন্নতি হয় না। এইটা একটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এগুলোকে এনকারেজ করা দরকার। এবং আমি যেটা বলি যে রেলওয়েতে এরকম বেসরকারি উদ্যোগটাকে এনকারেজ করা দরকার। বিমানে যেহেতু বিমানের একই এয়ারপোর্ট ইউজ করে বেসরকারি বিমান চলছে, রেলওয়ের একই প্ল্যাটফর্ম ইউজ করে বেসরকারি রেলওয়ে চলবে না কেন? এই জিনিসটা আমাদের কর্তৃপক্ষের ম্যানেজমেন্টে আসা দরকার, প্রচুর বেসরকারি বিনিয়োগ আসা দরকার, যাতে ভালো ম্যানেজমেন্ট আসে, ভালোভাবে পরিচালিত হয়। একবার এরশাদ আমলে শুনেছিলাম একটাকে ম্যানেজমেন্টটা দেওয়া হয়েছে বাইরে আনতে, পরে জানি না কি হলো। আমরা অন্যদিকে যাই, আমরা ইউএস বাংলার মতো একটা বেসরকারি প্রতিষ্ঠান যে একটা উদ্যোগ নিয়ে যারা উদাহরণ সৃষ্টি করলেন, এই উদাহরণটা যেন অন্যান্যরা করে, তখনই হবে। এবং অনেকগুলো সমস্যা আছে মিলন ভাই, যেমন মনে করেন আমরা এরশাদ আমলে একবার আলাপ হচ্ছিল যে রেলওয়েকে জার্মান ম্যানেজমেন্টে দেওয়ার জন্য। তো জার্মানিরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলবো যে তোমার এমপ্লয়ীদের আমি রাখতে পারবো না, এরা লেথার্জিক হয়ে গেছে, এদেরকে বাদ দিয়ে নতুন এমপ্লয়ি নেওয়া হবে।
এই বয়ে এরশাদ সাহেব আর দেয় নাই, কারণ বিদ্রোহ হবে, আন্দোলন হবে, অনেক কিছু হবে। আর দু একটা খবরের কোনো বিশ্লেষণের মতো আমাদের আসে কিনা, এই যে হ্যাঁ। তো বন্যা নিয়ে যে সিলেটের যে বন্যা নিয়ে তো আসলে বন্যাটা ম্যানেজমেন্ট হওয়া দরকার, এবং বন্যার জন্য ডেডিকেটেড মিনিস্টার দরকার আমাদের। হ্যাঁ, বন্যার জন্য ডেডিকেটেড মিনিস্টার দরকার, ডেডিকেটেড মন্ত্রণালয় দরকার। কিভাবে আসলে সলিউশন হবে? আমরা আসলে মনে করছি যে আমাদের পকেটে টাকা আসলেই সব হয়ে গেল, কিন্তু সেটা না। এই দুনিয়াতে আমি আপনি কেউ স্থায়ী না। আমরা নতুন যারা আসবে তাদের জন্য দুনিয়াটাকে সুন্দর করতে হবে। হ্যাঁ, ওই যে সুকান্তের কবিতার মতো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, ছেড়ে দিব জীর্ণ এই পৃথিবী থেকে চলে যাব আমি, তবুও প্রাণপণে এ পৃথিবী সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, তারপর হবে ইতিহাস। এই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, যে আমরা আমাদের কাজের মাধ্যমে আসলে স্মরণীয় হবো। কবিতা নয়, এগুলো কিন্তু অমিয় বাণী, এগুলো বাণী হচ্ছে এটা পলিটিক্যাল মানে সবকিছুতেই আমাদের লিডারশিপের ক্ষেত্রেও, এই যেমন ধরেন সারোয়ার সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করলো, নতুন ডিসি আশা করি এরকম দৃষ্টান্ত স্থাপন করবে, এবং এইটি হচ্ছে কাজ। সারোয়ার সাহেব মরবে না, সারোয়ার সাহেব সারা জীবন বেঁচে থাকবে। যে দিক নির্দেশনা দিয়ে গেছে সেটা অনুযায়ী চলবে সারা দুনিয়া। আমাদের সিলেটে এখনো যে আগের আমলে ফয়জুল্লাহ ডিসির কথা হ্যাঁ, বলা হয়। এখন এই যে আমাদের বন্যা পরিস্থিতি, আমাদের যেগুলা যানজট সমস্যা, আমাদের বিদ্যুৎ সমস্যা, এগুলো হচ্ছে আমাদের প্রধান সমস্যা। এগুলো সমাধানের জন্য আসলে মন্ত্রী মিনিস্টারদের এলাকায় এলাকায় যাওয়ার দরকার নেই, বরঞ্চ এগুলা সিস্টেমেটিক ওয়েতে একটা সমাধান দরকার, যাতে আমাদের সমাধানটা হয়। আচ্ছা লতিফ ভাই, আমরা তো সেনাবাহিনীর বিভিন্ন মহড়ার কথা সবসময় শুনে থাকি, তাদের মহড়া তো রুটিন। এখানে এই যে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী এখানে এই যে এই ধরনের মহড়ায় প্রধান এটা উৎসাহ দেওয়ার জন্য গেছেন প্রধানমন্ত্রী, এটা ঠিক আছে, হয়তো যেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী যে কোনো ভিজিটে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, এখান থেকে কতটুকু রিটার্ন হয় সেটা আমাদের চিন্তা করা উচিত। সেটা ওই জন্য আমি হ্যাঁ, কারণ প্রধানমন্ত্রী একটা ইনভেস্টমেন্ট শুধু এদিকে না, আরেকটা জিনিস হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা হচ্ছে আমি একটা জিনিস করতে পারলাম না, তার জন্য যে খরচ। প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে উনি অনেকগুলা ফাইলে সিগনেচার দিলেই ফাইলটা মুভমেন্ট হবে। এখন যদি উনি ভিজিটে যায় তাহলে এই কাজগুলো হয় না। সেটা প্রফেসর ইউনূস স্যার বন্যার মধ্যে কিন্তু ভিজিটে যান নাই, উনি ঢাকায় বসে কাজগুলা করেছে। ওনার ইয়েটাও ছিল, পরিধিটা ছিল কম, পরিধিটা অনেক বড়ই ছিল, সারা দেশে ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা অনুযায়ী আমাদের যদি এগিয়ে আসতাম পারতাম আমরা, যে আসলে এইগুলা করে লাভ নেই, বরঞ্চ আমাদের ফাইলগুলা মুভমেন্ট করলে দেশ এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা তাকে করতে হয়েছে, সেভাবে করা উচিত। আসছি আরেকটি পত্রিকা নিয়ে। আরেকটা বিষয় ছিল স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন, এই যে দেশ এতটা দিন থেকে স্থানীয় সরকার ছাড়া চলছে, এটা খুবই দুঃখজনক। আগে স্থানীয় সরকার ক্যান্সেল করা হলে সাথে সাথে নির্বাচন দেওয়ার দরকার ছিল, কারণ স্থানীয় সরকার ছাড়া দেশের সমস্যাগুলো কেমনে সমাধান হবে, কে দেখবে এগুলা? এখন এখানে তো এমপিরাও আসে, এখন হস্তক্ষেপ করতেছে। এগুলো তো এলোমেলো অবস্থা, এগুলো তো তোমার সিস্টেমেটিক না। এবং স্থানীয় সরকারের জন্য যে তৈরি করা হচ্ছে, এটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা সমাধান করা। আমরা জকিগঞ্জের এমপি সাহেবকে দেখেছি, স্থানীয় সরকারের যে কাজগুলো যেহেতু না থাকার কারণে উনি ক্লিনিক ইত্যাদিতে ঘুরে বেড়াচ্ছে, এই কাজগুলো এমপি নিজে। এইসব কাজ তো এমপির কাজ না, এমপির তো অনেক বড় বড় কাজ আছে। ধন্যবাদ আপনাকে। আবার একটি পত্রিকা আমার হাতে নিচ্ছে, জনতা বার্তা। জনতা বার্তায় যে খবরটি পড়ে শুনেছি, গোয়েনঘাটে হাকুরবাজার মানিকগঞ্জ সড়ক সংস্কারের 2 মাসের স্থানে স্থানে গর্ত, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই যে একটা রাস্তাঘাটে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, 2 মাসের মধ্যে স্থানে স্থানে গর্ত হয়ে গেছে। এটার উপর একটু আলোচনা করেন। আলোচনা তো ভাই করেছি আমি, কারণ রাস্তাগুলা যখন হয় তখন রাস্তায় একটা ডিউরেশন ঠিক করা হয়, যে এই রাস্তাটা এতদিন টিকবে, এবং যে দায়িত্বপ্রাপ্ত তাকে তার টাকাটা ব্লক রাখা উচিত, যে 5 বছর হলে 5 বছর পরে হ্যাঁ তাকে ইন্টারেস্ট দেওয়া হোক, অসুবিধা নেই। তার যে পরিমাণ টাকা, মনে করেন একটা প্রজেক্ট করলো সে 1 কোটি টাকা দিয়ে, যদি এখানে আমি 25 লক্ষ টাকা আমি মানে রাখি সিকিউরিটি হিসাবে, যে রাস্তাটা আমার 5 বছর টিকবে, 5 বছরের মধ্যে রাস্তা নষ্ট হলে তার মেনটেনেন্স খরচ তোমার উপর দিয়ে যাবে, তাহলে এইগুলো সমাধান সম্ভব, না হলে আর সমাধান সম্ভব না। এই সিস্টেমে আসলে, এই সিস্টেমটা চেঞ্জ করলে সমাধান সম্ভব, আর কিছু করলে সমাধান করা সম্ভব না। আপনি একটা 2 মাসের মধ্যে এই রাস্তাটার চিত্র দেখেন, কথাটা হচ্ছে এখানে দেখুন 2 ধরনের। একটা বিষয় হচ্ছে জনগণের টাকা দিয়ে খরচ করে রাস্তাটা করা হয়েছে, এই রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পকেটে টাকা ঢোকানো হয়েছে, এবং এই রাস্তাটা 2 মাসের মধ্যে আমার গর্ত হয়ে গেছে। তাহলে জনগণের দুর্ভোগও কমে নাই,
টাকাও গেছে আর মাঝখান থেকে বেনিফিটেড হয়েছে মধ্যস্থ করা কারবার। এই খবরটি পরিবেশন করেছে জনতা বার্তা তার এলাকায়। আমরা আশা করব এই ধরনের খবরটা পরিবেশনের মাধ্যমে যে ঠিকাদার, সংশ্লিষ্টরা দায়িত্বশীল সচেতন হবে। এইটা বিষয়টা হচ্ছে মিলন ভাই, বিষয়টা হচ্ছে আমেরিকা একটা সিস্টেম করেছে যে মেধাগুলাকে সারা আমেরিকায় কালেকশন করতেছে, মেধা দিয়ে কাজ করাচ্ছে। এটা হচ্ছে তাদের একটা গেইম প্ল্যান। আমাদের জন্য গেইম প্ল্যানটা হচ্ছে এইটা, রাস্তা ভাঙা হবে, রাস্তা মেরামত হবে, চুরি চামারি হবে, এইগুলো চলবেই। বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না, ট্রাফিক সমস্যার সমাধান হবে না, বন্যা সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, দয়া করে নতুন প্রশাসন আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী খুবই উদ্যোগী মানুষ। আমরা আশা করবো এগুলা ডেডিকেটেড হয়ে এগুলাকে কাজ করেন, সমাধান করেন। সমাধানটা চাই আমরা। এই জন্যই তো পত্র আমরা চোখ খুলে দেয়। হ্যাঁ, আমরা বিশেষজ্ঞের মতো আপনার মানে ক্ষুধা দেখিয়ে ভিক্ষা করতে চাই না, আমরা চাই সমাধান হোক। আরো খবর পড়ি, তারপর আবার আসছি আপনার কাছে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসি প্রশাসক তার বক্তব্য। 3 জনের বিরুদ্ধে সিলেটে মামলা, ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি। সুনামগঞ্জে বাড়ছে পানি, জনদুর্ভোগ। 5 দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দরের বদ্ধ উড়োজাহাজে 182 জন যাত্রীর দুর্বিষহ 5 ঘন্টা। এই যে ফ্লাইটের অবস্থা এরকম যদি হয়, মানুষ উড়োজাহাজে উঠবে কেমন করে? নেপালে জেএনজি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, আবার আন্দোলন। নেপাল কিন্তু প্রায়ই কিন্তু এরকম ঘটনা ঘটে। আরো একটি খবর, বৃহস্পতিবার অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থনির মৃত্যুতে এই শোক প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশিদের জন্য সৌদি ভিসার নতুন সুবিধা। এই ছিল প্রথম পৃষ্ঠা দৈনিক জনতা বার্তা। শেষ পৃষ্ঠার খবর পড়ি, আবারও অতিথির কাছে আসবো যে একটি খবরের বিশ্লেষণ শুনবো। সব হাসপাতালে নারী ডোম নিয়োগ যে হাইকোর্টে রিট, অর্থাৎ মহিলাদের জন্য মহিলারা কাজ করবে, এটাই উদ্দেশ্য মূলত। ঢাকা সিলেট 6 লেন প্রকল্প কাজ শেষ হতে লাগতে পারে আরো 3 বছর। 3 বছর আরো লাগবে। মাধবপুরে 36টি চোরাই মোবাইল উদ্ধার, আটক 1। মগলা বাজারে মাদক বিরোধী র্যালি সমাবেশ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান। কানাইঘাটে খাস জমি বন্দোবস্তে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ। ইউএনইউকে স্মারকলিপি, জনতাপুরকে মাদক মুক্ত করার দাবি। আমরা ওই দাবিতে সোচ্চার থাকি। মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে রেড ক্রিসেন্ট। শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার চালান নতুন নির্বাচিত চেয়ারম্যান। গোয়েনঘাটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সভা। জনতাপুরে 170 পিস ইয়াবা সহ গ্রেপ্তার 1। আরো কিছু খবর, প্রস্তুতি চলছে ডালাসে ফ্রান্স স্পেন সেমিফাইনালে খেলার খবর। 2030 সাল থেকেই কি 64 দলের বিশ্বকাপ? একটি প্রশ্ন। ইংল্যান্ডকে নিয়ে কি ভাবছেন স্কালুনি? খেলার খবর শেষ করলাম। আর একটি খবর পড়ে আসবো অতিথির কাছে। পার্টনার কংগ্রেসে মোহাম্মদ শামসুজ্জামান, কৃষকদের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ছে। কৃষির খবর নিয়ে শেষ করলাম। আপনার কাছে আবারও আসছি ফিরে। এখন দেখেন, ঢাকা সিলেট 6 লেন প্রকল্প শেষ হতে লাগবে আরো 3 বছর। আমাদের আরো 3 বছর বাঁচতে হবে এটা দেখার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু এটা আমাদের 3 বছর আরো বাঁচতে হবে এটা দেখার জন্য। কারণ হচ্ছে আমাদের তো আসলে তারপরে কি এটাই কি শেষ কথা না আরো কিছু হবে? আরো কত কিছু হতে পারে, কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত সবসময়। তো একটা ভালো জিনিস হয়েছে, একটা রিট হয়েছে নারী ডোম নিয়োগের জন্য। এটা চমৎকার একটা জিনিস, যে যিনি করেছেন তাকে অভিনন্দন, এবং আশা করি এই আসলে মৃতদেহ তো এমনি তো করার কিছু থাকে না, তখন যা ইচ্ছা তাই করে। পুরুষ দম একটা মহিলাকে যখন ইয়ে করে, না এটা মানে অশ্লীল মনে হয়, অশ্লীল অমানবিক মনে হয়। এরপরে যে নিউজ গুলো আছে এগুলা সম্পর্কে কি আলোচনা করবো? সবই তো মিসম্যানেজমেন্ট ব্যাপারগুলা। এই যে জলাবদ্ধতা মুক্ত রাখতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এই উন্নয়ন প্রকল্পগুলো আমাদের কাছে সবসময় প্রশ্নবোধক। যে উন্নয়ন গুলা কার? এগুলো জনগণের উন্নয়ন না যারা করছে তাদের? সময় আমাদেরকে একটি খবরের শাহজালাল বিমানবন্দরে বদ্ধ উড়োজাহাজে 182 জন। এখন বদ্ধ উড়োজাহাজ বিমান ছাড়ার কথা ছিল 2:10 কিন্তু ত্রুটির জন্য ছাড়ে সকাল 7:50। এই সময়ে যাত্রীদের ভিতরে রাখা হলো কেন? এটা তো মিসম্যানেজমেন্ট না? যদি ত্রুটি হয়ে থাকে তাহলে যাত্রীদের তো সেফে নেওয়ার দরকার ছিল সাথে।
তো বিমান কর্তৃপক্ষকে কোয়েশ্চন করা দরকার, অ্যাকাউন্টেবল করা দরকার, কেন এটা হলো। ম্যানেজমেন্টে যারা আছেন, বিমানমন্ত্রী যারা আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনা যাতে আর না হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। আজকে পত্রিকার যে খবরগুলো আসছে অনেক মিসম্যানেজমেন্টের কথা আজকের অতিথি তুলে ধরেছেন, জলাবদ্ধতার ব্যাপারটা, বন্যার ব্যাপার, এবং শেষে যে খবরটি আমরা পড়ে শোনালাম এবং বিশ্লেষণ হলো, উড়োজাহাজ 182 জন যাত্রী দুর্বিষহ 5 ঘন্টা, এখানেও একটি মিসম্যানেজমেন্ট। এই মিসম্যানেজমেন্ট থেকে আমাদের দেশ যখনই মুক্তি হবে তখনই দেশের উন্নতি হবে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও আজকে আমাদের সম্প্রচারে সহযোগিতা করার জন্য অনেক পাবলিকেশন, বাংলা বাজার ঢাকা, তাজমহল মার্কেটের 2য় তলায়, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহাতাবউদ্দিন মিলনকে মিলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও আগামীকাল এই সময় দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।